নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে চর্চিত বিষয়গুলোর মধ্যে একটি হলো তৃণমূল কংগ্রেসের মাঝ বরাবর নাকি ফাটল ধরেছে। কালীঘাট বনাম ক্যামাক্সপ্রি, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সংবাদ মাধ্যম বিষয়টিকে এভাবেই উপস্থাপিত করছে। আমরা একটু বিস্তারিত আলোচনা করে দেখি আদৌ বিষয়টা সত্যি কিনা। যবে থেকে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েছে তবে থেকে আইপ্যাকের কাজ কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকিয়ে রাখা নয়, তার সাথে তার আরো একটি কাজ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটাকেও তুলে আনা। আর যার দরুন দেখতে পারবেন একটা সময় কেবলমাত্র ফ্লেক্সের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতীক থাকতো ঘাসের উপর জোড়া ফুল। আর এখন আপনারা দেখতে পারবেন ঘাসের উপর জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। গত বিধানসভার পরে আস্তে আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমি আরো শক্ত হতে থাকে এবং শক্ত হতে হতে যেই জায়গায় যায়, পরবর্তীতে প্রশান্ত কিশোর এই আইপ্যাকের থেকে বেরিয়ে গেলেও এরকম একটি কথা উঠে এসেছিল, বিশেষ করে যে গত লোকসভা ভোট হলো তখন, যে এই সংস্থাটা এখন আইপ্যাক নেই, এটা অভিষেক ব্যানার্জির সংস্থা হয়েছে। আইপ্যাকের কিছু মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংস্থাতে নিয়ে এসছে। যদিও বিষয়টা আইপ্যাকই রয়েছে, প্রশান্ত কিশোর নেই, তবে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সরাসরি এই বিষয়গুলোতে ঢুকে গেছে। তার নিজস্ব একটি টিম রয়েছে যারা আইপ্যাকের সাথে সমন্বয় সাধন করে। এবার আমরা কি দেখলাম, লোকসভাতে পশ্চিমবঙ্গে আশাতীত ফল করেছে তৃণমূল কংগ্রেস। কেউ ভাবতেই পারেনি এরকম ফলাফল হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দলের উপর তার শেকড় আরো গভীরে গেছে, তার হাত যে আরো শক্ত হয়েছে, মজবুত হয়েছে, আমরা কি করে জানলাম? এই যে তৃণমূল কংগ্রেসের যে প্রচার কৌশল, ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে যে ৪২টি সিট রয়েছে, সেই ৪২ জন যে প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা লড়াই করবে লোকসভাতে, তাদের পরিচয় ঘটিয়েছিল, র‍্যাম্প করেছিল, একটা বিরাট বড় ব্রিগেড সমাবেশ করেছিল। লোকসভার দুর্দান্ত ফলাফলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ২১শে জুলাইয়ের মঞ্চে দেখা দিলেন। তিনি বললেন তিনি পর্যালোচনা করেছেন এবং সেগুলো অনুযায়ী ৩ মাস পর থেকে সব ফলাফল কর্মীরা বুঝতে পারবেন। তারপরে যে কথাগুলো উঠে আসলো, সেখানে দেখা গেল যে পর্যালোচনায় যে বিষয়টা মূল বস্তু হিসেবে দেখা হলো, সেটা হলো পৌরসভাগুলোতে বা শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের পিছিয়ে যাওয়া। আর এই তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাওয়ার ফলে সেসব জায়গাতে যে পৌরপিতা বা উপপৌরপিতা রয়েছে তাদের রদবদলের একটা সম্ভাবনা দৃঢ় হলো, যেটা এই উপনির্বাচনের ফলাফলের পর বাস্তবায়ন হওয়ার কথা। এবং তার সাথে পর্যালোচনায় আরো উঠে এলো যে বেশ কিছু জায়গায় গোষ্ঠী কোন্দল রয়েছে। আর এই গোষ্ঠী কোন্দলের জন্যই খুব কম ব্যবধানে বেশ কিছু সিট তাদেরকে হারতে হয়েছে। তার মধ্যে বিষ্ণুপুর রয়েছে, পুরুলিয়া রয়েছে, যেখানে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জিতেছে, বালুরঘাট সেটা রয়েছে। এবং এটা শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি লিস্ট জমা করেছে যে কাদের কাদের বা কোথায় কোথায় পরিবর্তন দরকার। এবং বেশ কিছুদিন আগে একটি খবর বেরোয় পত্র-পত্রিকাগুলোতে যে সুব্রত বক্সির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়েছে এবং একটি বৈঠক হয়েছে। মমতা ব্যানার্জি তখন উত্তরবঙ্গ সফরে ছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সুব্রত বক্সির সাক্ষাৎ মানে সুব্রত বক্সি তো সেই মানুষটি যেখানে চন্দ্র সূর্য গ্রহ তারাকেও যদি মমতা ব্যানার্জি বলেন যে আজকে সূর্য পূর্ব নয় পশ্চিম দিকে উঠেছে, তাহলে সুব্রত বক্সি বলবে হ্যাঁ ম্যাডাম তাই উঠেছে, বা হ্যাঁ দিদি তাই উঠেছে। এবার যেহেতু তিনি সভাপতি, তার একটা সই দরকার এই অ্যাপ্রুভালের জন্য, যেখানে যেখানে পরিবর্তন হওয়ার কথা। তার মধ্যে পুরুলিয়া রয়েছে, মালদা রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, এরকম বেশ কিছু। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক গোটা পশ্চিমবঙ্গে ৩৫টি জেলা রয়েছে, তার মধ্যে ১৫ থেকে ১৭টি জেলায় পরিবর্তন হওয়ার কথা। এরকম বেশ কিছু জেলা সেখানে রয়েছে যেখানে এই পরিবর্তনগুলো হবে। এবারে যারা বলছেন বা যেই দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে জায়গায় একটু আসি। কোথা থেকে বলা হচ্ছে? প্রথমে যেখানে বলা হয়েছিল সেটা বয়সজনিত বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল ৭০ এর পরে আস্তে আস্তে রাজনীতি থেকে সরে আসা উচিত। সেভাবেও বলেনি, বলেছে কর্মক্ষমতা তো কমে যাবে। তার ৩৫ এর যেই কর্মক্ষমতা ৭০ এ সেটা থাকবে না।
আর এইটাকেই যখন বলা হয় তখন এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। বিতর্কটাকে আবার উস্কে দিয়েছে এর মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে যেহেতু ৭৯ বছর বয়সে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, এর জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে তাহলে এখানে নয় কেন? এভাবেই পরোক্ষভাবে প্রশ্নটা উঠেছে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি এই রাজনৈতিক চর্চার থেকে আলাদা রাখছি, বিতর্কের মধ্যে রাখা যায়, তবে চর্চা থেকে আলাদা রাখছি তার কারণ তিনি খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। সে খুব তাড়াতাড়ি ক্ষেপে যায়। এবং এটাও দেখা গেছে অতীতে হয়তো যেই কথাটা বললে তিনি বুঝতে পারছেন যে তার ক্ষতি হবে, কিন্তু সে সেখানে কন্ট্রোল করতে পারে না। সে সেটা বলেই দেয়, তার রাগ এত বেশি থাকে, সে তার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই আমি ধরে নিচ্ছি এটা তার মানে চারিত্রিক গুণাবলী বশতই বা চারিত্রিক দোষ ত্রুটির জন্যই সে বলে দিয়েছে। এবারে তার পরবর্তীতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি বলেছে? হুমায়ুন কবির বলেছে যে এই মুহূর্তে একটা পার্মানেন্ট পুলিশ মন্ত্রী চাই, পাকাপাকি পুলিশ মন্ত্রী, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করে দেওয়া হোক, মমতা ব্যানার্জি ওপরে থাকুক। মানে মমতা ব্যানার্জি এই মুহূর্তে রয়েছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, সেটা না, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে তার বক্তব্য অনুযায়ী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকাপাকি পুলিশ মন্ত্রী হন। এবার এটা বলবার পর আবার ফিরহাদ হাকিমের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ফিরহাদ হাকিম পরিষ্কার বলে দিয়েছে যে মমতা ব্যানার্জির ছবি ছাড়া কারো পক্ষে জেতা সম্ভব নয়। এবার এখান থেকে অনেকে দেখানোর চেষ্টা করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি ফাটল ধরেছে, এবং তৃণমূল কংগ্রেসও দুটো লবিতে ভাগ হয়ে গেছে, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। দেখুন, মত পার্থক্য তো অনেক কিছুতে রয়েছে দুজনেরই, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। দুজনের বয়সের পার্থক্য রয়েছে, জেনারেশনের পার্থক্য রয়েছে, এই প্রজন্ম বা সময়ের ব্যবধানে তো কিছু চিন্তা ভাবনা আলাদা আলাদা হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পেশাদারিত্বের মোড়কে দেখতে চেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আবেগের উপর ভর করেই এগিয়ে যেতে চলেছে। দুটোই সমানভাবেই দরকার একটি দল পরিচালনার ক্ষেত্রে। আমার মনে হয় মত পার্থক্য থাকতে পারে, মতান্তর থাকতে পারে, তবে মনান্তর হয়নি এখন। মনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য তাদের হয়নি। এই মুহূর্তে যা শোনা যাচ্ছে বা রাজনৈতিক বিশ্লেষকদের যা মনে হয়, আমারও বলতে পারেন টুকটাক এরকমই মনে হয়, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, এবং তৃণমূল কংগ্রেসকে পরিচালনার দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বিষয়গুলো দেখে নেবেন, সাংগঠনিক বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবে। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখার ফলে যেটা হবে, বেশ কিছু আসন যেরকম ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই যে বড় নামগুলো রয়েছে বা প্রবীণ নেতারা রয়েছে, যারা মমতা ব্যানার্জির সাথে ওতপ্রোতভাবে বিভিন্ন আন্দোলনে জড়িয়েছিল, বা মমতা ব্যানার্জির ইতিহাস লিখলে প্রত্যেকটি পৃষ্ঠাতে একটা করে প্যারা হলে এদের নাম চলে আসবে। এই যে তার যে সৈন্য সামন্ত রয়েছে, এই বেশ কিছু সিট বা আসন ছাড়া ২৯৪টার বাকি আসনগুলো কে কোথায় দাঁড়াবে, কে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করবে, এগুলো সব অভিষেক ব্যানার্জি ঠিক করবেন। এবার চলে আসি হুমায়ুন কবিরের বক্তব্যে। দেখুন, বেলডাঙ্গাতে একটি ঘটনা ঘটেছে, এটা নিয়ে রাজ্য সরকার একটু অস্বস্তিতে রয়েছে। তার সাথে হুমায়ুন কবিরের ওই ভুলভাল বক্তব্য অত্যন্ত নিচু বা নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছিলেন, যে মেরে লাশ কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন, এই টাইপের বক্তব্য রেখেছিলেন। এরপরে কি হয়েছে, যখন আইপ্যাক থেকে সার্ভে গুলো হয়েছে, ওখানকার মানুষের যখন মতামত গ্রহণ করেছে আইপ্যাক, সেই সার্ভেতে দেখা গেছে হুমায়ুন কবিরের গ্রাফ একদম তলানিতে ঠেকেছে। এবার এই তলানি থেকে উঠে আসার মতো তো এই মুহূর্তে আর পরিস্থিতি নেই, তার কারণ তৃণমূল কংগ্রেসের নিজেরই একটি প্রতিষ্ঠান বিরুদ্ধে হাওয়া বইছে। সেখানে হুমায়ুন কবিরের ব্যক্তিগতভাবে উঠে আসবো এই কারিশমা তার নেই, উল্টে আরো বাজে বাজে কথা বলেছে। এবার কি হচ্ছে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এগুলো বলা মানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্তুতি করে আমি তোমার পাশে রয়েছি, আমি তোমার লোক, এটা বোঝানোর চেষ্টা চলছে, এর বাইরে কিচ্ছু না। ২০২৬-এর আমি আবারও বলছি ২৯৪টা আসনের মধ্যে কয়েকটি আসন বাদ দিলে পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিলেক্ট করবে, কে কোথায় দাঁড়াবে, কে কোথা থেকে লড়াই করবে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। আর সেখানে হুমায়ুন কবিরের নাম নেই ভরতপুর থেকে। আর নিজেকে কাছে দেখানোর জন্য সকালবেলা করে ওই এক বালতি তেল নিয়ে বেরোচ্ছে, তেল মাখিয়ে দিচ্ছে যাতে আবার শিকেটা ছেড়ে, এর বাইরে কোনো গল্প নেই। আর আপনারা এটা ধরে রাখুন ২০২৬-এ
অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার মতো জায়গা নেই। যেই মত পার্থক্যগুলো রয়েছে ওটা সেদিনও ছিল, দুজনের দৃষ্টিভঙ্গিগত জায়গা থেকে আজও আছে, এবং ভবিষ্যতেও যতদিন এই দুজন মিলে তৃণমূল কংগ্রেস চালাবে ততদিন পর্যন্ত থাকবে। সেটা হচ্ছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট। এটা আগেও ছিল। ফিরহাদ হাকিমকে নিয়ে সমস্যা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা ব্যানার্জি তর্ক বিতর্ক হয়েছে, সৌগত রায়কে নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। তারপরেও কিছু জায়গাতে বিষয়গুলো একই রয়েছে। আর না হলে এবারের এই যে বিধানসভা উপনির্বাচন, যেটা ইতিমধ্যেই সিতায়ে হয়ে গেল, সেখান থেকে লোকসভায় দাঁড়িয়ে জিতেছে কে? জগদীশ বর্মা বসুনিয়া বা জগদীশ রায় বসুনিয়া। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হেভিওয়েট নিশীথ প্রামাণিককে হারিয়ে তিনি জিতেছেন। সেখানেই তার জায়গাতেই কে পেয়েছে এবার বিধানসভা উপনির্বাচনের টিকিট? তারই স্ত্রী সিতাই থেকে লড়াই করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে এবং জেতা সময়ের অপেক্ষা। তবে এটা নিয়েও কিছুটা কন্ট্রাডিক্টরি রয়েছে। এরকমও খবর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানতেন, কিন্তু কোচবিহারে তৃণমূল কংগ্রেসের যা গোষ্ঠী কোন্দল, এবার যে জগদীশ রায় বসুনিয়া জিতেছে সেটা কেবলমাত্র প্রত্যেকটি নেতার কোচবিহারের দাওয়ালের পিঠ থেকে গেছিল এবং নিজেদের অস্তিত্ব রক্ষার্থে তারা এক হয়ে লড়াইটা করেছে। সেখান থেকে সিতায় আর অন্য কোনো অপশন ছিল না। তাই যিনি এই মুহূর্তে লোকসভার সাংসদ ওখান থেকে কোচবিহারের, তারই স্ত্রীকে তার ছেড়ে যাওয়া বিধানসভা থেকে দাঁড় করানো হয়েছে। এটাও একটা যুক্তি রয়েছে। তবে আমার মনে হয় যদি বিস্তারিত এই আলোচনাকে এই মুহূর্তে একদম শেষে নিয়ে এসে একটা নীতি কথায় শেষ করতে হয় বা সারসংক্ষেপ, তাহলে আমি এটা বলতে পারি দুজনের মধ্যে মতপার্থক্য বেশ কিছু বিষয়ে রয়েছে। তবে 2026-এর বিধানসভায় সাংগঠনিক রদবদল থেকে শুরু করে কে কোথায় লড়বে, 10 থেকে 12টি আসন বাদ দিলে বেশিরভাগই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।